ওদের যে জিএসএন হ্যাঁ জি আমি আপনাকে একটু কারেকশন ছিল আর এরকম অনেকগুলো ছিল আমি একটু কারেকশন বলি এসএম ফরাদ আর ফরাদ এক ব্যক্তি নয় এগুলা আমরা এটা একজন না তারা প্রমাণ করতে পারে না ওইভাবে জি আমি এটা জেনে বলছি আর কি যিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন খারিজ হয়ে গেছে রিটটা না ওইটা আরেক জিনিস উনি বলছেন এখানে হচ্ছে যে উনি যে পোস্টেড নেতার কথা বলতেছেন উনি এসএম ফরাদ উনি একজন আর ফরাদ হোসেন যিনি ছাত্রলীগের কমিটি ছিলেন উনি ফরাদ হোসেন এবং উনি নির্বাচনের সময় যখন চলছিল আমরা যখন এই প্রশ্নগুলি করছিলাম সাংবাদিক হিসাবে তখন এখানে ওই যে ছেলে ফরাদ হোসেন উনি লাইভে এসেছেন এবং ওনার বক্তব্য হ্যাঁ ওটা ওখানে আসছে তো এখানে রাজনীতিতে আসলে যে আগে কেউই কিন্তু ভালোভাবে রাজনীতি করেন না ছাত্রদলও পারে নাই ছাত্র শিবিরও পারে নাই সঠিকভাবে হলে থেকে রাজনীতিক যে সৌন্দর্য কালচার এখন যেভাবে রাজনীতিটা করতে পারছে এটা কখনো ছিল না তো এখনো ছাত্রদল এখনো করতে পারে না ছাত্রদল হলে ঢুকতে পারে না ছাত্রদলকে হলে সিট দেওয়া হয় না তো এখনো ছাত্রদল করতে পারে নাই গত এক বছর ছাত্রদলের ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই কমিটি বানাইছে কমিটি বানানোর পরে ছাত্রদলের কমিটি ঘোষণা করছে আমার দল আমি কমিটি ঘোষণা করব তাদেরকে ঢুকতে দিবে না তাদের জন্য রাত দুপুরে হ্যাপি মিছিল করছে সেই মিছিলগুলো নিশ্চয়ই দেখছেন আপনি ইলেকশনের আগে আমি একটু শেষ করি তো এখন বিষয় হচ্ছে যে ছাত্রদল এখন রাজনীতি না করার কোনো উপাদান আছে বলে আমি মনে করি না ছাত্রদল কেন আপনার বিপি পদে জিএস পদে এভাবে ভূমিধস বিজয় হলো আমি 30 সেকেন্ড বলে আমি আপনার প্রশ্ন যাচ্ছি ডাকসু 30 সেকেন্ড বলে আমি আমার প্রশ্ন উত্তরে যাচ্ছি আমি সেখানে আপনি দেখেন আপনারা আমরা এখানে যারা উপস্থিত আছি সারা দেশবাসী কেউ কি মনে করেছে বিপি সাদিক কায়েম 14-15 হাজার ভোট পাবে হয়তো আমরা যারা মাঠে ছিলাম দেখেছি তাদের কর্মকাণ্ড গত এক বছর ধরে জানি তারা আমরা ভাবছি যে সাদিক কায়েম সহ কয়েকটা ভালো করবে কিন্তু এভাবে বিজয় হবে কেউ ভাবে নাই কারণ হচ্ছে যে এখন সবাই এখানে কাজ করতে পারতেছে জনবান্ধব কর্মসূচি নিয়ে যেতে হবে আপনি দেখা যাচ্ছে যে একটা ছেলে অসুস্থ হলে ছাত্র শিবির নিয়ে যাচ্ছে আমরা এগুলি নিয়ে কাজ করছি কেন তারা এইভাবে ভালো রেজাল্ট কিন্তু বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়তে এতিমখানা না সেখানে খাট কেন দেওয়া দিতে হচ্ছে যৌক্তিক না একটা ছেলে এটা তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয় এটা তো অন্য কেউ দেয় বিশ্ববিদ্যালয় আপনি একটা ভালো কাজ করার জন্য আমি পথে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি ধরেন আপনি একটা ধরেন আইনের মানুষ বা যে কোনো পেশা সাংবাদিকতার মানুষ আমরা তো সাংবাদিকতা করি তখন কি আমি এর লোকটাকে বাঁচাতে না আমি ছবি তুলবো আমি নিউজ করব আমার প্রথম প্রায়োরিটি আমি মানুষের স্বার্থে আমি কাজ করতেছি এগুলি আইনের প্রয়োজন নাই অনেক কিছুর আছে যেগুলি আইন এবং নীতির প্রয়োজন পড়ে না আমি যখন সাংবাদিকতার একটা মানুষ আহত হয়ে আমি হসপিটালে নিয়ে যাই আমি যখন 9 দফা যখন পৌঁছাইলাম আমি সাংবাদিক নেতা হিসেবে আমি 9 দফা প্রত্যেকটা টেলিভিশনে আমি সহ আমাদের সাথে একজন আব্দুল্লাহ মজুমদার ছিলেন আমরা পৌঁছাইছি তো আমার তো এই দায়িত্ব ছিল না এগুলি করতে হয় একটা মানুষের এখানে 4 প্রকার কামড় খাবে এর একটা খাটের ব্যবস্থা করা এটাকে আমি এভাবে দেখি না এটা অন্যভাবে বলতে পারে আমি একজন আমি আপনাদের প্রশ্ন এনি সাহেব যে কথা বলেছেন এখন উনি এটা ভালো বলতে পারবেন উনি কেন বলছেন রাজনৈতিক কারণে বললেন আমি সাংবাদিক হিসেবে মনে করি যে এখন আসলে যে বাংলাদেশে আমি যেটা বুঝি আর কি আপনি ধরে আমি আপনাকে তর্কের খাতিলে আমি একটা কথা বলি ধরেন বিএনপি এবং জামাত দুই দল একসাথে আছে এখন এই মুহূর্তে সারা দেশে বিএনপি জামাত একসাথে হয়েছে তো বাংলাদেশে আর কোনো রাজনীতি আছে আপনি মনে করেন বাংলাদেশে আর কোনো রাজনীতি নাই দুইটা দল একসাথে থাকলে আর যে সব দল আছে এই সবগুলো দল নিয়ে আসলে কোনো কিছু নাই আমি মনে করি যে এটাই বাস্তবতা এটাই সৌন্দর্য যে বিএনপি জামাত আলাদা বিএনপি জামাত যদি একসাথে থাকে বাংলাদেশে কোনো কিচ্ছু নাই বিভেদ নাই কিচ্ছুই হবে না বাংলাদেশে তো এটাই মনে করি যে সময়ের বাস্তবতা হচ্ছে যে দুইটা দল এভাবে ভিন্নভাবে দুইটা জোট করার চেষ্টা করতেছে তৃতীয় একটা জোট করার এগুলি রাজনৈতিক বিকাশ হবে মানে শহীদুদ্দিন চৌধুরীর বক্তব্যটা হচ্ছে তেমন কিছু না মানে রাজনৈতিক বক্তব্য উনি রাজনৈতিকভাবে বলতেছে এভাবে আসলে আমি কাউকে বেঈমান এভাবে একদম মুনাফেক এভাবে বলার আমি পক্ষে নই কারোভাবে ধরেন আপনি ধরেন একটা মুনাফেকের আমি এই ব্যাখ্যা দিব আমি আপনাকে মুনাফেক বলবো না এভাবে আমি মনে করি যে আপনি এইভাবে মুনাফেকি করছেন আপনি যদি মুনাফেক হন তাহলে আপনি দীর্ঘ রাজনীতি করছেন একসাথে এই জবাব মানুষ যখন আপনার কাছে চাইবে তখন সেই জবাব আপনাকে দেয়া লাগবে তো আমি মনে করি যে এসব ক্ষেত্রে রাজনীতিতে আসলে যে 5 আগস্ট কেন হইল আপনি দেখেন এইভাবে ডাকসুতে এগুলি কিন্তু সিম্বল যত যাই বলেন অনেকে বলে যে ডাকসু জাতীয় নির্বাচন এক না
আমরা মাঠে ঘাটে কাজ করি, মানুষ এখন অনেক কনসার্ন। আপনি একটা 15-20 বছরের ছেলেকে রাজাকার বলেন, এগুলি মানুষ কিন্তু উল্টা নিচ্ছে। এটার সাথে কোনো বাস্তবতা যখন খুঁজে পাচ্ছে না, আপনি তাদেরকে রক কাটা বলতেছেন, কারণ তার সাথে তো সে মিশতেছে, মিশে দেখে যে তার রক কাটা বলতেছেন, আসলে তো সে রক কাটে না, সে তো আমার বিপদে পাশে থাকে। তারপর আমি সবসময় তারা এইভাবে ছোটবেলা, আমার ফ্রেন্ড, আমার বন্ধু, আমরা একসাথে 5-7 বছর পড়াশোনা করি। তো এগুলি পানির ফিল্টার, এগুলি মানুষ বললে মানে একটা অভিযোগ নিরূপা করছে আপনারা সে ডাকসু নির্বাচনে 15 কোটি টাকা খরচ করেছে জামায়াত, না, এটা এই অভিযোগও তো আছে। এটা আছে, আপা বলতে পারবে, এবং যারা জামাত, আমি সংবাদকর্মী, আমি 15 কোটি টাকা খরচ করার এখানে কিছু ইলেকশনে নাই আমার কাছে মনে হয়, যে 15 কোটি টাকা কিভাবে খরচ করবে। আমি সাপোজ আপনাকে একটা প্রশ্ন করলাম, একটা ব্যাখ্যা চাচ্ছি আমি, যে এইভাবে 15 কোটি ধরেন আপনি ছাত্রকে 5,000-2,000 টাকা করে এরকম দিচ্ছেন, এরকম একটা ঘটনা প্রতীকী বা 1-2 জন ছাত্র, 5 জন বা 10 জন ছাত্রকে আপনি বের করতে পারবেন? তাহলে আমি 15 কোটি টাকাটা কিভাবে খরচ করছি বলার জন্য একটা বলা, আর একটা হলো বাস্তব। এগুলি বলে বলে কিন্তু আমি মনে করি যে বিএনপি আরো ব্যাকফুটে চলে যাচ্ছে। একটু যেতে চাই।